দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে আমি সুমন। শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ দিয়ে শুরু করব, তার কারণ ওই যে কিশোর কুমারের জনপ্রিয় একটি গানের লাইন ছিল না, এবার আড়ালটুকু সরে গেলে হয় গো ভালো হয়। শেষ পর্যন্ত সৌজন্যের আড়ালটুকুও সরিয়ে দিলেন তৃণমূলের নেতা এবং মন্ত্রীরা। একেবারে সরাসরি একটি চ্যানেলের অনুষ্ঠানকে আক্রমণ করলেন, হয়তো সুনির্দিষ্ট করে দিলেন তৃণমূল স্তরে তৃণমূলের নেতাকর্মীদের দিকে যে কাদের প্রতিনিধিদের আক্রমণ করতে হবে। এ কথা বলছি তার কারণ সিউড়িতে মুকুল রায়ের সভা শেষে কেন আমাদের প্রতিবেদককে তাড়া খেতে হলো, কেন অসুস্থ আরাবুল ইসলামের ছবি তুলতে গিয়ে আমাদের চিত্তগ্রাহক প্রতিনিধি এবং আমাদের প্রতিনিধিকে প্রাণ ভয়ে গাড়িতে আশ্রয় নিতে হলো। এই অনুষ্ঠান একটি বিশেষ অনুষ্ঠান, কেন একটি সরকারের রক্তচাপ বাড়াচ্ছে এই প্রশ্নের উত্তর আমাদের নেই, কারণ এইটাই তো গণতন্ত্রের আদর্শ, যেটা নিয়ে তারা কটাক্ষ করছেন এক মঞ্চ সব পক্ষকে গত 3 বছর ধরে মুখোমুখি বসানোর এই চেষ্টাটাই তো অত্যন্ত সচেতনতার সঙ্গে, অত্যন্ত দায়িত্ববোধের সঙ্গে আমরা করে আসার একটা চেষ্টা করছি। সেখানে কেন আপত্তি থাকবে? আর যদি আপত্তি থাকে তাহলে গণতান্ত্রিক পরিসরটা তো আরও ছোট হয়ে যাবে। আমি থাকি, আমরা থাকি, আমরা কেউ থাকি বা না থাকি, আমরা আশা করি, আমরা নিশ্চিত যে এই অনুষ্ঠান থাকবে, প্রতিপক্ষ চলবে। দ্য শো মাস্ট গো অন অ্যান্ড দ্য শো উইল গো অন। আমাদের আজকের অনুষ্ঠান আমরা শুরু করব রাজ্য সরকারের সঙ্গে মাননীয় রাজ্যপালের একেবারে সরাসরি সংঘাত নিয়ে। এই সংঘাত আমরা শেষ দেখেছিলাম 2007-এ, যখন তৎকালীন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর সঙ্গে একেবারে মুখোমুখি সংঘাত হয়েছিল তৎকালীন শাসক দল সিপিআইএমের। আর আজ ইতিহাসের পুনরাবৃত্তি বলবেন একে, তার কারণ বর্তমান রাজ্যপালের সঙ্গে মহাকরণের একেবারে সরাসরি সংঘাত। সেই খবর দিয়ে আজকে অনুষ্ঠান শুরু করবো। দেখুন, মাননীয় রাজ্যপাল মহাশয়ের সাথে বাংলার বিভিন্ন উন্নয়নের ব্যাপারে কথা হয়েছে এবং প্রতি সপ্তাহে একবার করে আমরা কথা বলব। যিনি সংবিধানের প্রধান, তার পক্ষে এই ধরনের মন্তব্য করা সঠিক হয়নি। এতে জনমানসে বিভ্রান্তি বাড়বে এবং এই বক্তব্য এই ধরনের ঘটনার একটা উস্কানিমূলক কাজ করবে। সেদিন আর এদিন মাঝে মাত্র কেটেছে 601টি দিন, আর তাতেই পরিবর্তন। শপথ গ্রহণের দিনই রাজ্যপালের সঙ্গে আলোচনা করে সরকার পরিচালনার কথা বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়, আজ তাঁর সরকারই পরামর্শ দিচ্ছে রাজ্যপালকে। পরামর্শ বললে ভুল হবে, রাজনৈতিক মহলে একাংশের মতে সরাসরি রাজ্যপালকে হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মন্ত্রী। রাজ্যপালের মন্তব্যকে উস্কানিমূলক বলতেও দ্বিধা করছেন না সুব্রত মুখোপাধ্যায়ের মতো রাজ্য মন্ত্রিসভার বর্ষিয়ান সদস্য। রাজ্যপাল সম্পর্কে তাঁর মন্তব্য, ওনাকে নজরে রাখছি, বেশি কিছু কঠিন বললাম না, পরে বলবো। উনি কেন এই বিতর্ক তৈরি করছেন জানি না, আপাতত হলুদ কার্ড দেখালাম, এরপর লাল কার্ড। রেজ্জাককে মোকাবিলা করতে গেলে এটাই স্বাভাবিক। উনি কি খবর নিয়ে জেনেছেন রেজ্জাক কেমন? কোনো ভোট কি হতে দিত দক্ষিণ 24 পরগনায়? সব ক্রিয়ার প্রতিক্রিয়া হয়, সব জেনে নিয়ে মন্তব্য করা উচিত ছিল। যিনি সংবিধানের প্রধান, তার পক্ষে এই ধরনের মন্তব্য করা সঠিক হয়নি। এতে জনমানসে বিভ্রান্তি বাড়বে এবং এই বক্তব্য এই ধরনের ঘটনার একটা উস্কানিমূলক কাজ করবে। লোকে ভুল বুঝবে এই কারণে যে উনি কংগ্রেস সরকারের দ্বারা মনোনীত একজন সংবিধানের রক্ষাকারী হিসাবে এখানে এসেছেন। কিন্তু কেন বদলে গেল রাজ্যপাল সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার ধারণা? তার কারণ রেজ্জাক মোল্লার উপর হামলা এবং তারপরই ভাঙড়ে রাজনৈতিক সংঘর্ষের প্রেক্ষিতে এমকে নারায়ণনের করা এই মন্তব্য। Overall political culture of this state. This has nothing to do with political culture. This is a kind of Gundism. এর আগেও সিংহরায়ণকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অবৈধ ও অসাংবিধানিক আখ্যা দেওয়ার পর রাজ্যপাল পরামর্শ বিভ্রাটের কথা বলায় চটেছিল রাজ্য সরকার। একইভাবে অধ্যক্ষ নিগ্রহের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দেওয়ার পরও নিশানা হয়েছিলেন নারায়ণন। আর রাজ্যপাল সম্পর্কে তৃণমূল সরকারের এই নয়া মূল্যায়নই রাজনৈতিক মহলকে স্মৃতিমেদুর করে তুলেছে।
অনেকেরই মনে পড়ে গিয়েছে 2007-এর কথা। নন্দীগ্রামে পুলিশের গুলি চালনার খবরে শিলচরায় আতঙ্কের হিমেল স্রোত বয়ে যাওয়া, কিংবা পুনর্দখলের পর দীপাবলির আলো ম্লান হয়ে যাওয়ার মতো কথা বলে তখন আলিমুদ্দিনের কর্তাদের চক্ষুশূল হয়ে উঠেছিলেন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। রাজ্যপাল এই ধরনের বিবৃতি দিতে পারেন কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিধানসভার তৎকালীন অধ্যক্ষ হাসিম আব্দুল হালিম। রাজ্যপাল তৃণমূলের পতাকা নিয়ে নেমে পড়ুন বলে কটাক্ষ করেছিলেন সিপিএম নেতা বিনয় কোঙার। গোটা আলিমুদ্দিনই নেমে পড়েছিল রাজ্যপালের মোকাবিলায়। সেই সময় রাজ্যপালের পাশে দাঁড়িয়েছিলেন বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ শাসক হওয়ার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সমালোচনা করা মাত্রই তাঁরই মন্ত্রীদের নিশানায় রাজ্যপাল। আর মুদ্রার উল্টো পিঠের মতো এখন রাজ্যপালের পাশে একতা শাসক, বর্তমান বিরোধী বামেরা। এবিপি আনন্দ। কি আশ্চর্য দেখুন, সেই মাননীয় রাজ্যপাল, প্রাক্তন মাননীয় রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী, যার হাড় হিম হয়ে যায় বা দীপাবলির আনন্দ ম্লান হয়ে গেছে, এই ধরনের মন্তব্য নন্দীগ্রাম পুনর্দখলের পর সামনে এসেছিল। রাজনৈতিক বিতর্ক এবং তৎকালীন শাসক দলের আক্রমণ হয়েছিল। আজকে যখন এই রাজ্যে একের পর এক ঘটনা ঘটছে হিংসার, তখন তিনি আমাদের এই শহরে হিংসা নিয়ে এবং এই রাজ্যে সাম্প্রতিক ঘটনা নিয়ে আমরা কথা বলেছি তার সঙ্গে, আমরা জিজ্ঞেস করেছি তাকে নানা প্রশ্ন। হিংসা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। গোপাল কৃষ্ণ গান্ধী উদ্বেগ প্রকাশ করলেন সেই হিংসা নিয়ে, কিন্তু শাসক দল বদলে গেছে। দেখুন। ইতিহাসের পুনরাবৃত্তি, একই দিনে দুটি কেন্দ্রবিন্দুতে রাজ্যপাল, একজন বর্তমান, অপরজন প্রাক্তন। নন্দীগ্রাম কাণ্ডের পর গোপালকৃষ্ণ গান্ধী যখন সরব হয়েছিলেন তখন বিরোধিতা করেছিল শাসক সিপিএম, পাশে দাঁড়িয়েছিল বিরোধী তৃণমূল। আর ক্ষমতার পালাবদলের পর সেই তৃণমূলই যখন আজ রাজ্যপালকে নিশানা করছে তখন পাশে দাঁড়াচ্ছে বিরোধী সিপিএম। আর ইতিহাসের পুনরাবৃত্তি সেই সন্ধিক্ষণে দেখা গেল আরও এক পুনরাবৃত্তি। বাম আমলে নন্দীগ্রামে গুলি চালনাকে হাড় হিম করা ঘটনা আখ্যা দেওয়া গোপাল কৃষ্ণ গান্ধী এবার তৃণমূল আমলেও এ রাজ্যের রাজনৈতিক সংঘর্ষের সমালোচনা করলেন। এদিন কলকাতায় একটি অনুষ্ঠানে তিনি বলেন, Politics of violence, the politics of revenge and retribution is mindless. It destroys both the person aimed at and also the person aiming. It is mindless because it is also self-destructive. It is something which politics must learn. It must learn from history. রাজনৈতিক মহলের মতে গোপাল কৃষ্ণ গান্ধী ও এম কে নারায়ণনের এই ভূমিকা থেকে স্পষ্ট হয়ে গেল সাংবিধানিক প্রধানরা কখনো রাজনীতির রং দেখে মন্তব্য করেন না। তাই বাম আমলে নন্দীগ্রামের সমালোচনা করা গোপাল কৃষ্ণ গান্ধী এখন পরিবর্তনের আমলেও রাজনৈতিক সংঘর্ষের বিরুদ্ধে মুখ খুলতে দ্বিধা করেননি। আবার এম কে নারায়ণন রাজ্যের আর্থিক সাহায্যের জন্য কেন্দ্রের দ্বারস্থ যেমন হন, তেমনি বেগতিক কিছু দেখলে সমালোচনাতে সরব হতেও পিছপা হন না। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এই মুহূর্তে আমার সঙ্গে স্টুডিওতে আছেন, আমার একদিকে আছেন কংগ্রেস নেতা নির্বেদ রায়, শিল্পী সমী রাইচ, আইনজীবী অরুণাভ ঘোষ এবং তৃণমূলপন্থী অধ্যাপক সুমন বন্দ্যোপাধ্যায়। আমার অন্যদিকে আছেন ফরওয়ার্ড ব্লক নেতা উদয়ন গুহ, শিক্ষাবিদ মিরাতুন নাহার এবং শিল্পী অনুপ রায়। অনুপদা কার্টুন ফরওয়ার্ড করেন না, নিজে কার্টুন আঁকেন এবং কোনো আবদ্ধ জায়গার বাইরে এতদিনও এ রাজ্যে আছেন। অনুপদা, আমি চাইব যে প্রতিপক্ষ অনুষ্ঠানে অসাধারণ আপনার রেখাচিত্র উপহার পেতে এই অনুষ্ঠান যখন চলবে। আমি প্রথমে নির্বেদার কাছে আসবো। নির্বেদা, 601 দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ নেওয়ার দিন ছবি দিয়ে শুরু করলাম এই অনুষ্ঠান। বিতনু চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে রাজ্যপাল নানা উপদেশ ইত্যাদি দিয়েছেন। আজকে 601 দিনের মাথায় সুব্রত মুখোপাধ্যায় রাজ্যপালকে উপদেশ দিচ্ছেন। তো এই রোল রিভার্সালটা কি করে হলো? গরু হারিয়ে গেলে হয় মানে কি, ওই মনে আছে না, খুব ছোটবেলায় গোপাল ভাঁড় পড়তাম, তখন গোপাল ভাঁড়ের সকালবেলা গরু হারিয়ে গেছে। সকালবেলা সারাদিন খুঁজেছে, পায়নি। ফেরার পর ছেলেকে দেখেছে, বলেছে 1 গ্লাস জল দিবি ভাই? তো তার স্ত্রী এসে বলেছেন যে তোমার কি একদম মাথাটা গেল? বললো কেন? বললো ছেলেকে ভাই বলছো? বলে গরু হারালে এরকমই হয় মা। তো ঘটনা হচ্ছে তাই, আসলে গরু মানে মঙ্গলশ্রী, তো লক্ষ্মীশ্রী তার চলে গেলে তখন এই ধরনের ব্যাপার আসে।
এখানে অরুণাভ আছেন, বলার আগে আমি বলবো তোমাকে যে আজকে মনে পড়ছে অন্নদাশঙ্করের সেই বিখ্যাত লাইন, যখন দুটো বাংলা ভাগ হওয়ার পরিপ্রেক্ষিতে অন্নদাশঙ্কর অ্যাকচুয়ালি নজরুলকে নিয়ে লিখেছিলেন যে ভুল হয়ে গেছে বিলকুল, সবকিছু ভাগ হয়ে গেছে, শুধু ভাগ হয়নি তো নজরুল। তো আজকে নিশ্চয়ই আমার বন্ধুরা যারা বলছিলেন আমার বিভিন্ন জায়গায়, আজকেই অনুষ্ঠানে বিভিন্ন লোক এসছেন বিভিন্ন জেলা থেকে, তারা বলছিলেন যে ভুল হয়ে গেছে বিলকুল, ক্ষমতায় এনে তৃণমূল, যার তাজা নেতা আজ আরাবুল। তো সুতরাং এই ভুলগুলো মানুষ বুঝতে পারছে আর কি। এগুলো হচ্ছে 153 ধারা থেকে কত ধারা পর্যন্ত, প্রায় 200 পর্যন্ত অনেকগুলো জায়গায় রাজ্যপালের ঘটনাটা ছড়িয়ে আছে। আসলে প্রশ্ন হচ্ছে যে যখন আমার সপক্ষে রাজ্যপাল বলেন তখন রাজ্যপাল খুব ভালো লোক হন, আর যখন আমার বিপক্ষে বলেন তখন এমন ইঙ্গিত উঠে আসে যে কংগ্রেস সরকারের আমলে এ রাজ্যপাল নিয়োগ হয়েছেন। বোধহয় রাজ্যপাল নিয়োগ হয়েছেন, মানে এটা মিন করতে চাইছেন যে কংগ্রেস সরকারের হয়ে কাজ করছে, এবং যেহেতু জোট থেকে এখন তৃণমূল কংগ্রেস বেরিয়ে গেছে সেই জন্য রাজ্যপালেরও একটা প্রতিহিংসামূলক মনোভাব, এই ধরনের এইটাই কংগ্রেসের মনোনীত, এই ভাষায় বলছেন মনোনীত। তার মানে 2010 সালের বোধহয় জানুয়ারি মাসে MK নারায়ণন এখানে আসেন, এবং সেই সময় আমার যতদূর যদি স্মৃতি খুব না ভুল করে থাকে তাহলে তৃণমূল আমাদের সঙ্গে ভয়ঙ্করভাবে ছিলেন, এবং বাংলার রাজ্যপাল কে নিয়োগ হবেন না সে ব্যাপারে তাদের নিশ্চিত মতামত তারা দিয়েছিলেন। তা এখন তাদের হঠাৎ মনে হচ্ছে ইনি কংগ্রেসই লোক, মানে কংগ্রেসের হয়ে ভাবছেন, এগুলো স্বাভাবিক। এবং হলুদ কার্ড লাল কার্ড দেখাচ্ছেন, যিনি উস্কানি দিচ্ছেন, উস্কানি শব্দটা ব্যবহৃত, উস্কানি ব্যবহার হচ্ছে, উনি এখন হলুদ কার্ড দেখিয়েছেন, পরে লাল কার্ড দেখাবেন ইত্যাদি কথাবার্তা বলছেন। এগুলো আসলে খুবই হাস্যকর, কারণ হচ্ছে যুক্তি যখন চলে যায়। রাজ্যপাল কি বলেছেন, হি ইজ দ্য, ভারতবর্ষের নিয়ম অনুযায়ী গভর্নরদের যে কটা এক্সিকিউটিভ অর্ডার পাঠানো হয় রাজ্যপালের নামে স্টেট গভর্নমেন্ট পাঠায়, এটা অরুণাভ অনেক ভালো বলবেন। সেই জায়গায় রাজ্যপাল বলেছেন যে এটা অন্যায় হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এটা এত খারাপ হয়ে গেল, এত ভয়ঙ্কর। একদম লাইন বাই লাইন যদি দেখেন তাহলে সুভাষ চক্রবর্তী এটাই বলেছিলেন, লাইন বাই লাইন মিলবে। যে কি তিনি বলেছিলেন যে যখন হাড়হিম করা কথা বললেন উনি আর কি, ঘটনা ঘটে যাচ্ছে, যখন আগের রাজ্যপাল বলেছিলেন মাননীয় গোপাল, আজকে তিনি কলকাতায়, তো তিনি যখন বলেছিলেন তখন সুভাষ চক্রবর্তী তাকে বলেছিলেন, নিদান দিয়েছিলেন, পরামর্শ দিয়েছিলেন যে উনি আমাদের আলাদা করে ডেকে একান্তে, যদি শব্দটা ভুল না করে থাকি আমি, একান্তে উনি আমাদের বলতে পারতেন, উনি কেন হঠাৎ সবাইকে ডেকে বলতে গেলেন। তাহলে ভারতবর্ষের সংবিধান তো এরকম বলেনি যে রাজ্যপাল আসবেন এখানে এবং তিনি অবশ্যই মূক ও বধির হতে হবে তাকে, এরকম কোনো রাজ্যপালের বিশেষত্বের মধ্যে এখনো অবধি পড়েনি। রাজ্যপাল কোনো কথা বলতে পারবেন না, আশ্চর্য ব্যাপার। রাজ্যপাল একটার পর একটা মার্ডার হবে, একটার পর একটা গাড়ি জ্বলবে, সব কিছু ঘটনা ঘটবে। রাজ্যপালের কাছে যখন সংবাদ কোনো মাধ্যম যাবেন অথবা কোনো রাজনৈতিক দল যাবেন, রাজ্যপাল চুপচাপ শুনে বসে থাকবেন, শুধু তাদের ডেকে বলবেন কি হয়েছে। তাতে যদি তারা মনে বলেন যে না ওটা যা হওয়ার হয়ে গেছে আপনি কিছু বলবেন না, উনি শুনে চুপচাপ বাড়িতে বসে থাকবেন, কারণ কোনো কিছু বলার তার অধিকার নেই। এটাও তো হতে পারে যে আপনারা কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করছেন, দুদিন বাদে আইন শৃঙ্খলার এরকম পরিস্থিতি হলে হয়তো 356 ধারা বা 55 ধারা জারি করবেন, সেখানে রাজ্যপালের একটা ভূমিকা থাকে, তাই আগে থেকে রাজ্য ক্ষেত্রটা প্রস্তুত করছে না। প্রশ্নটা হচ্ছে কি যে এই যে 355-56 ধারাগুলো, প্রথম কথা হচ্ছে কি দেখুন, এই যে আমি আপনাকে বলি যে অর্থনৈতিক যে এমার্জেন্সির কথা, এইটা তো সরকার সবচেয়ে বেশি বলছে না, এ তো বিরোধী দল বলছে না, তো সরকার বলছে আমাদের কিচ্ছু নেই, আমাদের সব এ করে দিতে হবে, আমরা কোথাও যাচ্ছি না অমুক ভিক্ষার পাত্র নিয়ে, এইসব কি সব বলছেন। এবং যা বলছেন তাতে দেখা যাচ্ছে যে এই সরকারটা এক মাসও চলার কথা না, সবটাই। এবং এবছর লাস্ট ইয়ার সবচেয়েও বেশি দেনা
সেটা নেওয়া হয়েছে, সবচেয়ে বেশি ধার নেওয়া হয়েছে, এবং এই অবস্থার মধ্যে দিয়ে রাজ্য সরকার চলছে। এটা বলছেন 1600 ক্লাবকে গতবার 15 কোটি টাকা দেওয়া হয়েছে, এবার 40 কোটি দেওয়া হচ্ছে, 60 কোটির কাছে গিয়ে পৌঁছাচ্ছে বলছেন ওরা। যাই হোক, তো সুতরাং এহেন অবস্থাটা এটা ওরা ডিফাইন করছেন। আর বাকিটার জন্য যেটা দরকার, এক লেজিসলেটিভ অ্যাসেম্বলির অবস্থা যা করে দেওয়া হয়েছে সেটা তুলনারহিত। যা করে দেওয়া হয়েছে আজ অবধি হয়নি, প্রথম থেকে শেষ অবধি লেজিসলেটিভ অ্যাসেম্বলির পাওয়ার, লেজিসলেটিভ অ্যাসেম্বলির ডিসকাশন, লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে এতগুলো দপ্তর নিয়ে যে মন্ত্রী, মুখ্যমন্ত্রী স্বয়ং তিনি উপস্থিত থাকেন না, একের পর এক লেজিসলেটিভ অ্যাসেম্বলির সম্পূর্ণ সম্মানটা নষ্ট হয়ে যাচ্ছে। এটা বারবার আমরা বিধানসভায় বলেছি, এবং তার উত্তরে আমি আপনাকে বলি, আমরা যখন বিধানসভায় ছিলাম তখন স্পিকার এমনকি তিনি একদম মন্তব্য করে বলতেন যে আমি কিন্তু বলছি এই মন্ত্রীরা তারা যদি না আসেন তাহলে কিন্তু আমার তাদের স্ট্রিকচার পাঠাতে হবে, যে তাহলে বিধানসভা চলতে পারবে না, এরকম ভাবে তাদের মনে রাখা উচিত ইত্যাদি। অর্থনৈতিক অবস্থা এই, প্রশাসনিক অবস্থা এই অবস্থায় এসে দাঁড়িয়েছে যে কার্যত প্রশাসনটা নেই। কার্যত কোনো জায়গায় কোনো গুন্ডামি হলে, কোনো কিছু হলে সেটা কি দাঁড়াচ্ছে, কেউ গিয়ে বলছেন তাজা ছেলে, কেউ গিয়ে বলছেন রিয়াকশন, কেউ গিয়ে বলছেন প্রতিক্রিয়া, এই সব কিছু বলে যাচ্ছে, এনার্জেটিক। সুতরাং এই প্রতিক্রিয়াগুলো হয়ে যাচ্ছে, প্রশাসন নিস্তব্ধ হয়ে আছে। এবং প্রশাসনের যেটা অবস্থা, প্রশাসন মুখ্যমন্ত্রীর স্বয়ং মুখ্যমন্ত্রী সেখানে প্রশাসনিক জায়গায় একটা দাঁড়িয়ে কখনো ডিজিকে ডাকছেন, কখনো তার দলীয় প্রোগ্রামে টিজিকে ডেকে পাঠিয়ে বলছেন এ ট্রান্সফার হয়েছে, ও ট্রান্সফার হয়েছে, লোবাগ্রামের অমুক তমুক হ্যান ত্যান। জুডিশিয়ারিকে এইরকম আক্রমণ ক্রমান্বয়ে এত কম সময়ের মধ্যে আজ অব্দি কোনো মানবাধিকার কমিশন, আমি বলতে চাইছি আর কিছু না, যে কটা পাওয়ার দেওয়া থাকে একটা সরকারের উপর, সরকার মানে কিন্তু তার হাতে সব পাওয়ার দেওয়া নেই ভারতবর্ষের সংবিধানে। ফলে যে পাওয়ারগুলো দেওয়া আছে প্রত্যেকটা পাওয়ারকে যদি একের পর এক ধ্বংস করে দেওয়া হয়, তাহলে আলটিমেটলি কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়াটাই একমাত্র আমাদের এখানে অল্টারনেটিভ রয়েছে। ভারতবর্ষের মানুষ এখন ভারতবর্ষের মধ্যে একটি অংশকে, অবভিয়াসলি একটি রাজ্যকে, সে রাজ্যের মানুষকে সবসময় তার অধিকার দেওয়া আছে যে এই রকম সিচুয়েশন হলে কেন্দ্রের কথা তাকে বলতে হবে। কেন্দ্রের, আর উনি তো বলতেন তো, আগে আমি জানতাম, তখন তো আবিষ্কার করেছিলেন যে 356 হওয়া উচিত। আমি এখানে নির্বেদাকে থামাবো, আবার ওনার কাছে আসবো, কিন্তু কথাটা যখন উঠলো, অনেকেই বলছেন যে আজকের মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন এবং বারবার, বিশেষ করে 2009 থেকে 2011 মধ্যবর্তী সময় তিনি বারবার 356 ধারা জারির কথা বলেছেন, এবং বিষয়টা নিয়ে তিনি এতটাই সংবেদনশীল, এতটাই স্পর্শকাতর, এতটাই সচেতন যে তিনি যদি বোঝেন যে আইন শৃঙ্খলা সত্যি হাতের বাইরে এরম চলে যাচ্ছে এবং ভাঙড়ের মতো ঘটনা ঘটতেই থাকছে, বা ভাঙড়ের ইন্ধন যোগানোর নানা ঘটনা নানা দিকে প্রসারিত হচ্ছে, তাহলে তিনি নিজেই নিশ্চয়ই 356 ধারা জারির জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাবেন। আমরা জানি না, আমরা একটা মত জানালাম, কিন্তু আপনাদের দেখাবো যে এর আগে বিগত দিনে এবিপি আনন্দের স্টুডিওতে বা অন্যত্র কতবার আজকের মাননীয় মুখ্যমন্ত্রী 356 বা 355 ধারা জারির কথা বলেছেন বাম সরকারের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ সরকার মানুষের পক্ষে না দাঁড়িয়ে অস্ত্র নিয়ে তার মন্ত্রিসভার সদস্যদের দিয়ে যেভাবে অস্ত্র নিয়ে বাংলায় কেলেঙ্কারির পর কেলেঙ্কারি এবং এলাকার পর এলাকা লুট করতে গিয়ে খুন সন্ত্রাসের রাজনীতি বেঁচে দিয়েছে, আমার মনে হয়, আমি অ্যাজ এ তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বলছি, ইটস এ ফিট কেস ফর 356। এই সরকারের একটা সেকেন্ডও ক্ষমতায় থাকা উচিত। একটা সরকার শুধু ক্ষমতায় থাকার জন্য যা ইচ্ছে তাই করে যাচ্ছে, এটা তো স্যাক করা উচিত। জনগণ তো স্যাক করবেই, কিন্তু এদের স্যাক করা উচিত। আমরা ভদ্র বলে এখনো কিছু বলছি না যে এদের রাষ্ট্রপতি শাসন করে সরিয়ে দেওয়া উচিত। এত অত্যাচার সহ্য করার পরেও আমরা অত্যাচার সহ্য করেছি, তারপরেও তোমরা সংবিধানটাকে একটা শোষণ যন্ত্রে পরিণত করে এখানে সাংবিধানিক শাসন আছে। আমার জায়গায় যে কোনো কেউ হলে 1 মাসেই রাষ্ট্রপতি শাসন করে দিত লোকসভার ইলেকশনের পরে। এখানে গণতন্ত্র নেই, সিপিএম এর এই কাজগুলোই এখানে গণতন্ত্র নেই প্রমাণ হয়ে গেছে, এখানে সংবিধান নেই প্রমাণ হয়ে গেছে, টোটালটাই কনস্টিটিউশনাল ব্রেকডাউন। সেই জন্যই আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে বলছি টু টেক প্রপার কেয়ার।
আরাবুল ইসলাম, আমাদের আলোচনার শুরুতেই তার নাম উঠল। নাম তো উঠবেই, তার কারণ এত অল্প সময় পরের পর তার নেতাদের কাছ থেকে এত বড় বড় সার্টিফিকেট সত্যি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এত দ্রুত বোধহয় দেয়া হয় না। আরাবুল ইসলাম নিয়ে তৃণমূল কংগ্রেসের মাননীয় নেতারা ঠিক কিভাবে সার্টিফাই করছেন এই মাননীয় নেতাকে, ভাঙড়ের এই নেতাকে, দেখাবো আপনাদের। আরাবুলের মতো একটা তাজা নেতা, যুব সম্প্রদায়ের সামনের মশাল ধরে একটা যুবক, সে মার খাবে আর আমাদের ভাঙড়ের লোকেরা ভোটে বাড়িতে রসগোল্লা খাবে। আমাদের পার্টি বলেছে তোমরা গন্ডগোল করবে, আমরা করছি, কিন্তু মানুষকে আমরা বসে থাকবো। আবার ক্যাটাগরিক্যালি বলে যাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, মারামারি করবে না, দায়িত্ব পালন করবে, শান্তিতে থাকবে, প্রশাসন তার কাজ করবে। তাই দলের উপর নিয়ন্ত্রণ আছে, আমরা করছি, কিন্তু একটা কিন্তু রেখে যাচ্ছে, যদি জনগণ রাস্তায় নেমে পড়ে সেদিন সিপিএম শেষের সেদিন বড় ভয়ঙ্কর। অতএব সাধু সাবধান, হুঁশিয়ার হয়ে চলো। আজকের এই মিটিং এর পর, দিস ইজ দ্য লাস্ট মিটিং অফ ভাঙড়। তৃণমূল কংগ্রেস শান্তি চায়, কিন্তু আজকের এই পিস মিটিং এর পরে যদি সিপিএম আবার হামলা করে, তাহলে সেই হামলার পর শান্তি রাখার দায়িত্ব কিন্তু সিপিএমকে নিতে হবে, তৃণমূলের উপর থাকবে। হরমাদ বাহিনী যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয়, ভাঙড়ের প্রিয় তৃণমূল কর্মীরা সেই ভাষায় উত্তর দিচ্ছে। তাদেরকে সালাম জানাই, তাদেরকে প্রণাম জানাই। এই লড়াই জিততে হবে, জোট বাঁধুন, তৈরি হন, পঞ্চায়েত নিতেই হবে। এবং আজকে ভাঙড়ে আরাবুল ইসলামের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাকে হাসপাতালে ভাঙড়ে ভর্তি করা হয়েছে এবং আমাদের 10 জন কর্মী আহত হয়েছে। গাড়ি গাড়ি করে লোক আসছে, অস্ত্রশস্ত্র পাচ্ছে কোথার থেকে? প্রশাসনের কাছে আমরা দাবি জানিয়েছি, আমরা বলেছি যে পুলিশের কাজ করবে। রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের প্রতিবাদ, আমাদের প্রতিরোধ, আমাদের বিক্ষোভ মিছিল আমরা চালাবো। আমরা বলতে চাই যে আরাবুল আমাদের দলের ছেলে, তার সে সংযত ছিল, সে সংযত থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আদর্শ বিশ্বাস করেন। সেই আদর্শ হল গণতন্ত্র, সেই আদর্শ হল মানুষের সেবা, সেই আদর্শ হল মানুষের পাশে থাকা, সেই আদর্শ নিয়ে এসেছিল। তাকে বারবার একটা টিভি চ্যানেল, আর আজকে তো আমি ভাবতাম সিপিএম এর মুখপত্র গণশক্তি, আজকে দেখলাম আরেকটা সিপিএম এর মুখপত্র আজকে বেরিয়ে গেছে। আরাবুল খারাপ করেছে, রেজাক মোল্লা খারাপ করেছে, তারা তাদের নিজেদের রায় দিয়ে দিয়েছে। মাও বলেছিলেন শতপুষ্প বিকশিত হোক, কিন্তু এই সামান্য একটি অনুষ্ঠান নিয়ে এত রকম রঙের বিচ্ছুরণ, এত রকম স্টাইলের বিচ্ছুরণ, বারবার নেতানেত্রীদের কথায় প্রতিপক্ষ অনুষ্ঠানের নাম উঠে আসছে। এবং বিশ্বাস করুন, এই বৈচিত্র্য আমাদের এতটা ভালো লেগেছে যে আমরা এর জন্য কোনো কপিরাইট দাবি করছি না। দেখুন, আমি এটাও কোট করে যাচ্ছি, যারা আজকে সন্ধ্যাবেলা এপক্ষ ডান পক্ষ বাম পক্ষ বসাবেন, তাদের কাছে বলে যাচ্ছি, এটা লিখে রাখুন আমাদের। এই যে দেখতে একটি সুন্দর মঞ্চে বসে আছে, ফুল নিয়ন্ত্রণ, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, বুদ্ধদেবের মতো অহংকার নয়, ডিসিপ্লিন পায়। কিন্তু এই ডিসিপ্লিনটা আমরা এদের উপর রাখতে পারবো, কিন্তু মানুষ যে খেপে যাচ্ছে, মানুষ যদি দেখে সিপিএম দাঙ্গা লাগাবার চেষ্টা করছে, আর মানুষ যদি বাড়ি থেকে গণ অভ্যুত্থানের জন্য বড় বড় লাঠি সোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, তাহলে আমরা কি করবো বলুন তো? আমাদের তো কিছু করার থাকবে না। আরাবুলের মতো একটা তাজা নেতা, যুব সম্প্রদায়ের সামনের মশাল ধরে একটা যুবক, সে মার খাবে
আর আমাদের ভাঙড়ের লোকেরা ভোটের বাড়িতে রসগোল্লা খাবে? একটা ছেলেকে মিথ্যে বলে শুধুমাত্র তাকে ব্র্যাকেট করার জন্য, ব্র্যান্ড করার জন্য। আরে গোল গোল আপনারা শুধু রাজনীতিবিদদের করতে পারেন, আর আপনারা ভাবছেন মানুষ আপনাদের গোল গোল করছে না, মানুষও কিন্তু আপনাদের গোল গোল করছে। ঠিক সময় উঠতে হবে, আপনারাও কিন্তু ব্র্যাকেট হয়ে যাচ্ছেন, আপনাদের ছবিও মানুষের পকেটে থাকছে। অর্থাৎ গোল ব্র্যাকেট কর, আরাবুল গুন্ডা, আরাবুল মস্তান, আরাবুল চিন্তাধারা। পার্টিকুলার চ্যানেলকে বলছি, লিখুন আছি আমরা আরাবুলের পাশে, আছি আমরা ভাঙড়ের আন্দোলনের পাশে। দরকার হলে গোটা পার্টি এখানে চলে হবে। আরো ভালো করে দেখান, আরো কয়েকটা হলটল নিয়ে আরো অনেককে নিয়ে যান। এখন চেয়ার পাচ্ছে, 6 জায়গায় 8, 8 জায়গায় 10 লোক পাচ্ছে। আরে ওই লোকগুলো কিচ্ছু আছে না। তো সবসময় তো পক্ষে বিপক্ষে বলবে, প্রতিপক্ষ পক্ষ, সব পক্ষ, নিজের পক্ষ, এইসব তো চারিদিকে চলছে। আমাদের দল যেটা ভালো মনে করেছে আমরা তা করেছি, এবং দেখেও এসেছি যে নাটকটা কতটা জমতে পারে, সেটাও দেখে এসেছি। আরেকবার এসে মেদিনীপুরের, পূর্ব মেদিনীপুরের মাটিতে পার্টি লাচান, রাজনীতি করুন, মামা ভাগনা টিভিকে নিয়ে আসুন, পক্ষ প্রতিপক্ষ করুন। বাংলার মাটিতে ল্যান্ডস্লিং তুলবো না, তুলবো না। প্রতিদিন সন্ধ্যাবেলা কিছু লোককে হাজির করে, সেই লোকগুলোর মধ্যে সবাই যে খারাপ এ কথা আমি বলবো না। কিছু শিক্ষিত লোকজন আছে, আবার কিছু জন লোক আছে যাদের সকালবেলা লোকের সঙ্গে দেখা করতে হয় না, যাদের দুপুর বেলা মানুষের কাছে কাজের জন্য অফিস করতে হয় না, যারা দুপুরে খান, ভাত ঘুম দেন, সন্ধ্যাবেলা পাউডার স্নো মেখে, চুল আঁচড়ে, রঙিন জামা কাপড় পরে ওই পক্ষ বিপক্ষ প্রতিপক্ষতে বসে পড়ছেন, আর সরকারের যত কুৎসা সেই কুৎসা করছে। একজন সকালবেলা কলতলার ঝগড়া দিয়ে শুরু করে, আর একজন সন্ধ্যাবেলা মাছ বাজারের ঝগড়া দিয়ে শেষ করে। এই চ্যানেলের সম্পর্কে সতর্ক থাকতে হবে। এরা কারা? এবিপি আনন্দ গোষ্ঠী। আজকে যে চ্যানেল যে প্রতিপক্ষ বসিয়ে দিচ্ছেন, যে কাগজারা আজকে লিখছেন, জানেন যে কতদিন হয়েছে যে এখানে পঞ্চায়েতে প্রার্থী দেওয়া যায়নি। অনুপদা, এই প্রতিপক্ষ নিয়ে আলোচনা চলতে চলতে একটা অসাধারণ রেখাচিত্র এঁকে ফেলছে। অরুণাব, একটু যদি দর্শকদের ব্যাখ্যার প্রয়োজন নেই, তবু আপনি শিল্পী হিসেবে একটু যদি বলেন। এটা তো ব্যাখ্যার তো কিছু দরকার আছে বলে আমি জানি না, কারণ এটা বিখ্যাত উক্তি, আমরা কিছুদিন আগেই শুনেছি। তো হ্যাঁ, আমি জানি হ্যাঁ, এটা অরিজিনাল যে আসল এটা, তো আমি আর বাকিটা উল্লেখ করলাম না। একদম একদম একদম, আপনি এই সৌজন্যবোধটা আমাদের এই স্টুডিওতে বজায় রাখার জন্য বিশেষ করে আপনাকে ধন্যবাদ। আমি অঞ্জন বেরা, সিপিএম নেতা, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই আলোচনায়। এই যে অসহিষ্ণুতা, এই অসহিষ্ণুতা কেন? এই বিপুল জনসমর্থন আপনাদের নির্বাচনে একেবারে পর্যদস্ত করে এই বিপুল জনসমর্থন নিয়ে একটা নতুন সরকার এসছে। হ্যাঁ, এখন এই অসহিষ্ণুতা, এ তো আমরা কোনো জামানার শেষের দিকে দেখতে অভ্যস্ত, বা এই অসহিষ্ণুতার একটা ব্যাখ্যা হয়, কিন্তু এই বিপুল জনসমর্থনে একটা জনপ্রিয় সরকারের এই ভঙ্গিমাটা কেন বলে মনে হচ্ছে আপনার? আসলে আজকের যে প্রতিক্রিয়া আমাদের সকলকেই প্রায় চমকে দিচ্ছে, এমনকি রাজনীতি করেন না তারা, এটা তৃণমূলের রাজনীতির মধ্যেই কিন্তু আছে, ছিল। যখন বিরোধী পক্ষে ছিল তখন দেখেছেন যে তারা যে বিষয়গুলো বিরোধিতা করছিল, আপনি কোনো শিল্প করতে পারবেন না, আপনি যে ভাষায় করছিল, যখন থেকে তার প্রতিষ্ঠা বা তার আগে থাকতো এই যে নেত্রী, প্রতিটাকে আমরা যেটাকে বলেছিলাম যে নৈরাজ্য। আপনি একটা গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সমালোচনা করতে পারেন, সরকারের কোনো কর্মসূচির সমালোচনা করতে পারেন, সরকারের কোনো পলিসির সমালোচনা করতে পারেন, কিন্তু আলটিমেটলি স্টেটের কিছু ইন্টারেস্ট আছে। যেভাবে দেখবেন, রাস্তা করবেন, বিদ্যুৎ কেন্দ্র করবেন, শিক্ষা প্রতিষ্ঠান করবেন, শিল্প করবেন,
এই যে নৈরাজ্যবাদী বিরোধীর রাজনীতি যেটা তৃণমূল কংগ্রেস শুরু করেছিল, আমরা দেখেছি বিধানসভার মধ্যে ভাঙচুর করে লক্ষ লক্ষ টাকা সম্পত্তি নষ্ট করে দেওয়া, এটার সঙ্গে কিন্তু পার্লামেন্টারি অ্যাক্টিভিটির কোনো তুলনা নেই। আজকে যেটা আমরা বলেছিলাম যে এর মূল রাজনীতির মধ্যেই রয়েছে নৈরাজ্য। আজকে সরকারে এসে যেটা দেখছেন, এটাকে শুধুমাত্র নৈরাজ্য বললে চলবে না, কারণ এই যখন ক্ষমতায় আসে তখনও এর কোনো কর্মসূচি ছিল না যে আমি এই করতে চাই, এই বিকল্প কাজ করতে চাই, এতো দিয়ে তারা আসেনি। ফলে তাদেরকে আপনি যদি ম্যানিফেস্টো দেখেন তাহলেই বলবেন সোনার বাংলা গড়ব বলেছিল কি বলেছিল না সুশাসন দেব, তার মানে এরা বোঝে কিনা জানি না। কিন্তু ব্যাপারটা শুধু সমালোচনা বা ব্যঙ্গের না, যেটা ডেঞ্জারাস, যেভাবে বিরোধী দলকে বলছে, যেভাবে মিডিয়াকে বলছে, সেটা তো একটা দিক। কিন্তু আজকে ভাবুন, গত কদিন ধরেই আমরা দেখছি গোড়া থেকেই তাই চলছে, যে প্রথমে এসে বলেছিল বিরোধীদের মুখ বন্ধ করে দেবো, তারা 10 বছর মুখটুক খুলতে পারবে না। এটা ঠিক আছে, মানুষ মুখ খুলছে। আজকে যেটা হয়েছে যে মহাকরণে দাঁড়িয়ে কদিন আগে দেখেছেন সিনিয়র মিনিস্টার তারা যেভাবে তৃণমূলের ওখানে মিটিং করছে, আমি জানি না এসব প্রশাসনের লোকজন, গতকাল মাননীয় রাজ্যপাল বলেছেন যে প্রশাসন পুলিশকে তাদের যতটা প্রয়োজন ততটা নিরপেক্ষ থাকতে হবে, মানে যতটা আইনে আছে ততটা থাকতে হবে, সেটা তো বড় কথা, উনি বলেছেন এটা। কিন্তু কারা প্রশাসনের কর্তারা, পুলিশের শীর্ষ কর্তারা, তারা কি দলীয় মিটিংয়ে বা কাদের কাছ থেকে নির্দেশ পাচ্ছেন জানি না, কিন্তু অ্যাসেম্বলি বা মহাকরণ থেকে যেভাবে ঘোষণা করা হচ্ছে, এটা পশ্চিমবঙ্গ তো নয়, ভারতের কোনো নজির নেই। একটা যদি সাংবিধানিক কাঠামোকে আপনার মানতে হয়, একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমাদের দেশে যা আছে, তো সেটা যদি মানতে হয় তাহলে এইভাবে অ্যাপিল করা যায় না। আরও সব চ্যানেলই আমরা দেখেছি, সব কাগজই আমরা দেখেছি। এবং আজকে ভাবুন যে যেভাবে সিনিয়র মিনিস্টাররা সরকারি দপ্তর থেকে দাঁড়িয়ে রাজ্যপাল মহাশয়কে লাল কার্ড, হলুদ কার্ড, শ্যামল চক্রবর্তী বলেছিলেন, বিনয় কোনার বলেছিলেন, মন্ত্রী ছিলেন না, আমার রাজনৈতিক বক্তব্যের সমালোচনা করতে পারি এবং আমি সমালোচনা করতে পারি, কিন্তু আমি এইরকম, এটা হচ্ছে কিন্তু অশালীন ভাষা। এমনকি বেশ কিছু ক্ষেত্রে আপনারা দেখাচ্ছেন এই তো অপরাধ জগতের ভাষা, এবং রীতিমতো অপরাধমূলক কাজকর্মে প্রশাসন প্রশ্রয় দিচ্ছে, উৎসাহ দিচ্ছে। কিন্তু আইনত লাল কার্ড রাজ্যপালকে রাজ্য সরকার দেখাতে পারে না, সে তো পারি না। এই অবান্তর কথা নিয়ে আলোচনা সত্যিই কোনো মানে নেই। প্রতিপক্ষের দর্শকদের উপর এতটা আমরা তাদের কেন ভাববো, যে এটা সত্যি খুব কিন্তু মারাত্মক। এই যে অ্যান্টি ডেমোক্রেটিক এবং এই গোটা বলছে অ্যানার্কি, একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে আপনি এই অ্যানার্কিকে কি প্রশ্রয় দিতে পারেন বা চলতে পারে? এটা কিন্তু একটা প্রশ্ন। এই জিনিস কিন্তু দেখি না, আপনার রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, সরকারের বিরোধিতা থাকতে পারে, কিন্তু যে ভাষা, ভাবুন, আমি এর বেশি কিছু বলছি, এটা কিন্তু দেখা যাচ্ছে এইটাই কিন্তু হচ্ছে একটা মারাত্মক ট্রেন্ড, যা আমাদের ভাবতে হবে। এবং যা এমনকি যে রাজনীতি করেন না করেন সর্বস্তরের মানুষকে এইটাই কিন্তু আজকে উদ্বিগ্ন করছে, যে এটা কি এইভাবে কি বলতে পারে? ভাবুন, প্রত্যেকটা ঘটনার ক্ষেত্রে অভিযোগ থাকছে। 40 বছরের বিধায়ক হাসপাতালে শুয়ে আছেন, একটা প্রাইভেট নার্সিংহোম, তাকে রাখতে পারবে কি রাখতে পারবে না, তা সরকারের উচ্চস্তর থেকে চাপ আসছে। তো আমার তো মনে হয় যে এই নার্সিংহোম কর্তৃপক্ষের বলা উচিত কাদের চাপে তারা এরকম একটা রাজনৈতিক মেডিকেল বুলেটিনে বাড়ি যেতে বলা হয়েছে, এরকম জীবনে শুনিনি, সেটা কেন দিয়েছিলেন? এটা কিন্তু একটা ভয়ঙ্কর প্রবণতা, এটা অমানবিক, এ তো কেউ দেখেনি কখনো। আপনি ভাবুন, এখানে বলতে পারে কিনা যে প্রত্যেকটা পুলিশের তদন্ত, এটা কিন্তু শুধুমাত্র তারা যে তাদের এক দলীয় প্রাক্তন বিধায়ককে তারা সমর্থন করছে বা এই ভাষায় পেট্রোনাইজ করছে, শুধু সেটা প্রশ্ন না, কিন্তু এর মধ্যে একটা প্রশাসনিক দিক জড়িত রয়েছে, যে প্রত্যেকটা পুলিশি তদন্তকে, আমি জানি না এরপর মুখ্য সচিব বা এই ধরনের পদের যারা উচ্চ পদে আছেন প্রশাসনে, তারা কি করে বলছেন তদন্ত হবে, কি তদন্ত তারা করবেন, কি তদন্ত করার তারা নির্দেশ পেয়েছেন, তাদের বলতে হবে আজ নয় কাল। কিন্তু এটা দেখার যে তারা এইখানে প্রত্যেকটা পুলিশি তদন্তকে কিন্তু হ্যাম্পার করা। আসলে আমি যদি বলে দিই যে এই ঘটেছে, মহাকরণে দাঁড়িয়ে সিনিয়র মিনিস্টাররা যদি বলে দেন, আজকে আরাবুলের বিরুদ্ধে মামলা শুরু হয়েছে মাননীয় আরাবুল ইসলামের বিরুদ্ধে, কিন্তু তার আগে তো তিনি ক্লিন চিট পেয়ে গেছেন, এবং এর ফলে যেটা দাঁড়াচ্ছে না, এই প্রবণতাটা ভাবুন, ভারতে কোথাও দেখতে পাবেন আপনি, যে যেখানে দাঁড়িয়ে যত সমালোচনা বিভিন্ন দলের মধ্যে থাক না কেন তার পলিসি নিয়ে, কিন্তু এটা ন্যূনতম একটা সাংবিধানিক মান্যতা, ন্যূনতম একটা প্রশাসনিক যে বিধি, সেটা মেনে চলে। যে টোটাল অ্যানার্কি তার আচরণে, তার কথায়, তার কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে। আজকে যেমন হঠাৎ সরকারের সব বড় বড় মানুষজন, প্রশাসনের যারা শীর্ষ নেতৃত্ব, তারা হঠাৎ পশ্চিমবঙ্গে 34 বছর নাকি একটি বিশ্ববিদ্যালয় হয়েছে। আরে অসত্য বলার তো একটা লিমিট আছে। সমালোচনা করা যেতে পারে পূর্ববর্তী সরকারে, পশ্চিমবঙ্গে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে, এটার জন্য কি না, উনি বলেছেন 34 বছরে একটা হয়েছে, ওনার 1.5 বছরে 4টে করে দেখান। সেই 4টের মধ্যে একটারও তো কিছু হয়েছে বলে কেউ জানে না, একটা তো প্রাইভেট ইউনিভার্সিটি, বাদ দিক, সেটা যাই করুক, সরকার করুক, যদি ভালো বিশ্ববিদ্যালয় করে তো ভালোই। কিন্তু 34 বছরে একটা হয়েছে, এ কথা বলার মানেটা কি? এটা কি বিশ্ববিদ্যালয় কাকে বলে সেটা না জানা?
কিন্তু এরকম একটা উচ্চ পদে থেকে এই রকম অসত্য কথা তো বলা উচিত না, একটা দায়িত্ব আছে। ফলে এইগুলোই যেটা আজকে আমরা আটকে উঠছি, যে বিভিন্ন ঘটনাতে হয়তো এই ভাঙড়ের ঘটনাটা সেটা সামনে এসছে, যে বিধায়ক থাকলে তাকে দেখতে যাওয়ার মধ্যেও কিরকম একটা ছলনা আছে একজন আক্রান্ত মানুষকে কারা, এবং এই গোটা ঘটনাটা হয়তো আমাদের নাড়িয়ে দিয়েছে, আমাদের কোনো সংবেদনশীলতাকে নাড়িয়ে দিয়েছে। কিন্তু মনে রাখতে হবে ধারাবাহিকভাবে এরা এই কাজটা করেছে, আগেও করেছে, এখন সরকারে আসায় এটা আরো মানে প্রকট হয়ে উঠছে এবং আমাদের সমস্ত বোধ জানা ধারণাকে আঘাত করছে। আমি এই কথা সূত্র ধরে সরাসরি চলে যাব যে আজকে মাননীয় আরাবুল ইসলাম প্রাক্তন বিধায়ক, তার বিরুদ্ধে কেস স্টার্ট করা হয়েছে এবং তার আগেই যেটা আলোচনা হচ্ছিল এতক্ষণ ক্লিন চিট পেয়ে গেছেন আরাবুল। পর কয়েকটি ঘটনায় কিন্তু পুলিশ কার্যত তদন্ত শুরু করার আগেই সার্টিফিকেট দেয়া হচ্ছে সর্বোচ্চ স্তর থেকে। দেখুন, তদন্তের আগেই ফল ঘোষণা কার্যত রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে এ রাজ্যে। বেশ কিছুদিন ধরেই এমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। কিন্তু আরও এক ধাপ এগিয়ে প্রথমে কোনো ঘটনাকে সাজানো কিংবা অভিযুক্তকে ক্লিনচিট দিয়ে দেওয়ার পর তার বিরুদ্ধেই মামলা রুজু করার ঘটনার একাধিক উদাহরণ রয়েছে এ রাজ্যে, যার সাম্প্রতিকতম নিদর্শন আরাবুল। বামনঘাটায় সিপিএমই আরাবুলের ওপর হামলা চালিয়েছে বলে মঙ্গলবারই মহাকরণে দাঁড়িয়ে দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়। ভাঙড়ে আরাবুল ইসলামের উপরে অস্ত্রশস্ত্র নিয়ে যেভাবে আক্রমণ করা হয়েছে, তাকে হাসপাতালে ভাঙড়ে ভর্তি করা হয়েছে এবং আমাদের 10 জন কর্মী আহত হয়েছেন। গাড়ি গাড়ি করে লোক আসছে, অস্ত্রশস্ত্র পাচ্ছে কোথা থেকে? কিন্তু বুধবার রাতে সংঘর্ষে আহতদের মধ্যে একজন আরাবুল ইসলাম সহ 15 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আর তারপরই শিল্পমন্ত্রী যাকে ক্লিনচিট দিয়েছেন সেই আরাবুলদের বিরুদ্ধে খুনের চেষ্টা, মারধর, গাড়িতে আগুন, উস্কানি এবং দাঙ্গা ছড়ানোর অভিযোগে মামলা শুরু করেছে পুলিশ। এর আগে পার্ক স্ট্রিট কাণ্ডেও একই ঘটনা ঘটেছিল। মুখ্যমন্ত্রী ঘটনা সাজানো আখ্যা দিলেও পরে ধর্ষণের অভিযোগের মামলা শুরু করে পুলিশ এবং চার্জশিটও জমা দেয়। একইভাবে কাটোয়া ধর্ষণকেও সিপিএমের সাজানো আখ্যা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু পরবর্তীকালে পুলিশ ধর্ষণের মামলাই দায়ের করে এবং সেই মতো চার্জশিটও জমা দেয়। রাজনৈতিক মহলের একাংশ কিন্তু এই মামলা দায়েরকে মোটেও নিরপেক্ষ প্রশাসনের পরিচায়ক বলে মনে করতে রাজি নন। তাদের মতে বহু ক্ষেত্রেই চাপের মুখে বাধ্য হয়ে প্রশাসন মামলা রুজু করেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কিংবা কোনো মন্ত্রীর প্রথমেই কাউকে এভাবেই ক্লিনচিট দেওয়া এবং পরবর্তীকালে অভিযোগের প্রেক্ষিতে সেই প্রশাসনেরই মামলা এবং চার্জশিট দায়ের করতে বাধ্য হওয়ার মধ্যে কি সম্মানের কিছু আছে? তাহলে তদন্ত শুরুর আগে প্রথমেই কেন ক্লিনচিট দেওয়ার প্রবণতা বাড়ছে তা নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে। এবিপি আনন্দ। ন্যায় বিচারের বা ইনসাফের দাবি চেয়ে মোমবাতি মিছিল হয়েছিল আমিনুলের জন্য, আর সেই মিছিলে হেঁটেছিলেন সমী রাইচ। সরকারের পরোক্ষ কোপে ইতিমধ্যেই তাকে পড়তে হয়েছে। সমীরদার কাছে যাব, কিন্তু তার আগে দেখব আজকে তাপস পাল তিনি ঠিক কি বলেছেন, কি ইঙ্গিত দিয়েছেন এই বিষয় নিয়ে দেখাবো আপনাদের। কাউকে ছোট করে কথা বলছি না, সবাইকে শ্রদ্ধার সঙ্গে বলছি। যারা একদিন সিপিএম এর বিরুদ্ধে নেমেছিল আর যারা আজকে বলছে আরাবুলের ঘটনা, সিপিএম যারা বিরোধী ছিল হঠাৎ তারা আজকে তৃণমূলকে বিঁধছে, তো তারা যদি সত্যি কথাটা না দেখে না ভেবে বলে তাতে হিপোক্রেসি এগুলো। হ্যাঁ, সমীরদা খুব শ্রদ্ধার সঙ্গে হিপোক্রেট বলছেন। অসাধারণ। না 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 না, কেন বলি না, এরকম আমি এরকম বলাটা ঠিক হবে না। না, আমার মনে হয় উনি একদম ঠিক বলেছেন, অসাধারণ আমি বলবো। এবং উনি না বললে তারা বাংলা মানুষ জানতে পারতেন না যে ওনার মানসিক চিন্তাধারাটা কিরকম। এবং ওনাকে আমরা বিধায়ক করেছে বাংলার মানুষ, এমপি সাংসদ করেছেন, হ্যাঁ, এবং উনি ভবিষ্যতে মন্ত্রী হন, সেটাই আমি চাই। এই ধরনের হিপোক্রেট, আমার মতো হিপোক্রেট বাংলায় বেশ কিছু আছেন, এখানেও দু একজন আছেন এবং আরও বিভাসদা আছেন, এরকম বহু আছেন হিপোক্রেট যারা অন্যায় দেখলে অন্যায়ের প্রতিবাদ করেন। সেটা সিপিএম করুক। প্রথম হিপোক্রেটের নাম শঙ্খ ঘোষ। না না, প্রথম হিপোক্রেটের নাম ডেফিনেটলি শঙ্খ ঘোষ। মহেশ্বেতা দেবীকে দয়া করে, মহেশ্বেতা দেবী, বহু কত নাম বলবো, তো উনি নাম বলে শেষ করতে পারবেন না। এবং এই হিপোক্রেটদের আমার এখনো মনে আছে, যখন এই হিপোক্রেটরা রাস্তায় নেমেছিলেন তখন তাদেরকে
সঙ্গে পাওয়ার জন্য, পাশে পাওয়ার জন্য তারা, আমি বলবো সেটা হিপোক্রেসি বলবো না, আমি বলবো তারা ঠিকই করেছিলেন। আমাদের পাশে পেলে তখন ওনাদের সুবিধা হতো, এবং সেটা যেটা হওয়ার সেটা হয়েছে, সেটাও বাংলার মানুষ দেখেছে। আপনি বলছেন ব্যবহার করা হয়েছে, ডেফিনেটলি ব্যবহার, তা নাহলে এরকম ধরনের উক্তি করতে পারেন? ওনার মতো একজন মানে সিনিয়র, ওনার এত সুন্দর অভিনয় করেন, এত সুন্দর কথা বলেন, অতি সুন্দর গান করেন। আমার এখনো মনে আছে কোনো একটা জায়গায় যখন সাংসদ হন, ওরা দিল্লি যাননি, তখন আমাদের সাথে পরিচয় করানোর জন্য উনি বসেছিলেন দূরে, হ্যাঁ, এবং আমাদের সাথে এসে এর মধ্যে পরিচিত হচ্ছিলেন। এই সমস্ত হিপোক্রেটদের জন্য, এবং এই সমস্ত হিপোক্রেটদের জন্য সকালে বিকেলে ফোন করা হতো, একটু এখানে যাবেন, এইখানে একটা বক্তৃতা দেবেন। ঠিক আছে, ওনারা বলুক, মানুষ দেখছেন। আমি এটাই বলতে চাই, বাংলার মানুষের কাছে পরিষ্কার বলতে চাই, আমরা বা আমি এবং আমার মতো বহু মানুষ, এই বহু হিপোক্রেট সো কল্ড, তারা কিন্তু আগে যেই অন্যায়টাকে অন্যায় বলেছেন, নন্দীগ্রামকে অন্যায় বলেছেন, তারা কিন্তু লোবাগ্রামটা অন্যায় বলবেন, তারা কিন্তু আরাবুলকেও অন্যায় বলবেন। এই ধরনের মানুষ এই ধরনের কথা বলবেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং আমার সবচেয়ে ভালো লেগেছে, শঙ্খদা বলেছেন, বিভাস দা আজকে বলেছেন, এই যে ভয়েসগুলো, যেই ভয়েসগুলো একটা সময় ওনাদের খুব হেল্প করেছিল, অথচ আমাদেরই দোষ। সত্যি তো আমরা কেন এখন ওনাদের সঙ্গে সায় দিচ্ছি না? কেন ওনাদের ক্ষমতা আসলে আমরা একদম মনে প্রাণে চেয়েছিলাম, এবং আজও চাই ওনারা ভালো করে সরকারটা চালাক। কিন্তু আমরা সত্যি কোথাও একটা বিশ্বাসঘাতকতা করলাম, ওনাদের অন্যায়টা আমরা কেন চোখ আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এটা বোধহয় আমাদের করা উচিত হয়নি। তবে এটা যদি উনি এক্সপেক্ট করে থাকেন ইতিপূর্বেই, তাহলে উনি এটা ভুল করেছেন। এই ধরনের মানুষকে দিয়ে এসব করানো যায় না। তার কারণ যদি ভাবো কিঞ্চু আমায় ভুল ভেবেছ, এইটুকু বলতে পারি। সমিতদা, আপনি তো এই প্রতিপক্ষ অনুষ্ঠান গত 3 বছরে বহুবার এসছেন। এই যে প্রতিপক্ষ নিয়ে আক্রমণ এবং যারা আসছেন তাদের সংখ্যা নিয়ে, এমনকি তাদের ব্যক্তিগত স্তরে আফগান স্নো না হিমানি স্নো, এইটা নিয়ে একটা তারা অতিথিরা সেজে গুজে আসছেন, এই ধরনের কটাক্ষ করা করছেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি আমিনুলের মৃত্যুর প্রতিবাদে এবং তার মৃত্যুর জন্য যেই সমস্ত পুলিশ অফিসাররা দায়ী, যারা ইনস্টিগেট করেছিলেন, বিভিন্ন কারণে ভয় দেখাচ্ছিলেন বিভিন্নভাবে, তাদের জন্য আমি রাস্তায় নেমেছিলাম। কেন? আমার মনে হয়েছিল রিজানুর কাণ্ডে আমরা যারা বাংলার মানুষ রাস্তায় নেমেছিলাম, ঠিক ততটাই দুঃখের এটা জায়গা, এবং সেদিনের আন্দোলনটা যদি আমার সত্যি হয়, তাহলে আজকে আমার নামা উচিত। আমি নেমেছি। যারা নামেননি আমাদের হিপোক্রেট বলছেন, আমার মনে হয় তারা যখন সেদিন নেমেছিলেন, তাদের সেই নামা নিয়ে কিন্তু মানুষের মনে প্রশ্ন আসবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, এই যে কথায় কথায় লোককে ইনসাল্ট করে দেওয়া, যেটা আমরা অতীতেও দেখেছি, আগের সরকারও প্রতিনিয়ত আমাদেরকে মানে বিভিন্ন রকম অপমান করতেন, এবং ইদানিং এরাও শুরু করেছেন। আমার কথাটা হলো, কেন এই সমস্ত লোকগুলোকে চ্যানেলগুলো ডাকছে, সেটা কখনো ভেবে দেখেছেন? আর এই লোকগুলোর তো গুরুত্ব নেই, আপনাদের এত ভয় কিসের? কেন শঙ্কা দিচ্ছেন? কেন বুঝছেন না এই লোকগুলোর কথাতে আপনাদের সরকারের বা পার্টির কোনো ক্ষতি হচ্ছে না, সরকারের বা পার্টির ক্ষতি হচ্ছে আপনাদের উক্তি থেকে? এইটা বলতে চাই সমস্ত মন্ত্রীদের এবং যারা এই সমস্ত দলের নেতাদের। আপনাদের উক্তি, আপনাদের আচরণ, আপনাদের নাচ, আপনাদের গান সমাজের কাছে আপনাদেরকে অনেক নিচু করে দিচ্ছে, এটা আমার পরিষ্কার বক্তব্য। আমি পরবর্তী বক্তার কাছে যাব, কিন্তু তার আগে দেখাতে চাইব প্রতিপক্ষ অনুষ্ঠান গত 3 বছর ধরে আমরা করে আসছি। চেয়ারের আকৃতি, চেহারা এবং সংখ্যাও প্রায় একই রকম আছে, এবং কি আশ্চর্য, এই চেয়ারেই তো কিছুদিন আগে অবধি তৃণমূলের নেতা মন্ত্রীরা মন্ত্রী হওয়ার পরও তারা এসছেন, আগে তো এসেইছেন। দ্রুত একবার দেখে নিই যে মাননীয় মন্ত্রী মদন মিত্র, তিনি বারবার প্রতিপক্ষে এসেছেন এবং আমাদের অনুষ্ঠানে অত্যন্ত উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন। তার প্রতিপক্ষের সেই সব বিবৃতির কয়েক ঝলক। ওই মেয়েটির কিন্তু অনেকদিন আগেই তার স্বামীর সঙ্গে কোনো সেরকম নেই, ওর ছেলে মেয়ে আছে। তো এখন সে অত রাত অবধি কি করছিল? দুই হচ্ছে যে মন্দা, এটা আপনি নৈতিক প্রশ্ন তুলছেন। এক হচ্ছে যে
আমি যা পেয়েছি এবং না, তন্ত্র প্রশাসন এবং আপনাদের সরকার সেই সময় খুলে রাখেন, তার কারণ যে এটা আপনারা এটা স্বীকৃত যে আমি তার একজন একটা গাইনোকোলজিস্টের সঙ্গে কথা বলেছিলাম, তার অধিকার আছে যে তিনি আমায় বললেন যে যখন একজন বিবাহিত মহিলা এবং তার 3টে বাচ্চা রয়েছে, 2টি বাচ্চা রয়েছে, মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট যেটা হয় is not sufficient enough to get evidence of rape after 3 days. ওকে যারা গ্রেল ক্লাবে 5 তারিখে দেখেছে, আমি তাদের সঙ্গে কথা বলেছি। সেই গ্রেল ক্লাবে পরে আরেকটি প্রাইভেট জায়গায় ও গিয়েছিল, সেখানে ও বিয়ার খেয়েছিল। রাত্রি 12টার সময় ও তন্ত্রে এসেছিল উইথ ওর ফ্রেন্ডস। এই পুরো জিনিসটাই পরপর ABCDFGH করে গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কি আপনার মনে হয় না যেগুলো আপনি বললেন ব্যক্তি স্বাধীনতার একটা নিশ্চয়ই করতে পারে, যে কেউ করতে পারে, নিশ্চয়ই করতে পারে, এবং তার জন্য তাকে যদি কেউ রেপ করে তাকে তো গুলি করে মেরে দেওয়া উচিত। অবশ্যই সম্পূর্ণ একমত। আমি খালি বলছি যে গুলির কথা বলবেন না, আইনত বিচার হোক, আইনের মানে কথার কথা আমরা বলি, বাট দেয়ার আর সো মেনি আর স্লিপ বিটুইন কাপ এন্ড দ্য লিপ। তোমরা কি দেখছো না চোখে? গ্রামে বাস করতে গেলে তৃণমূলকে খাজনা না দিলে বাস করা যাবে না। মঞ্চের উপর উঠে দাঁড়িয়ে অধ্যাপককে বলা হচ্ছে নেমে যান, চলবে না। আপনি দুটো নাম দিন। আমি তৃণমূল পার্টি জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া যুব প্রেসিডেন্ট। আমি বলছি যদি প্রমাণ করতে পারেন, প্রমাণের কোনো ব্যাপার নেই, দল দায়িত্ব নেবে। আরে প্রমাণের কোনো আপনি বলুন সুশান্ত ঘোষের ব্যাপারে বামফ্রন্ট কি দায়িত্ব নিচ্ছে, সেই উত্তরটা দিন। আইনের মতো চলবে, সাজা পেলে পাবেন। একজন মানুষকে যদি তার জামিন, এই খুনের অভিযোগ তো ছিলই, তারপরেও দল তাকে নমিনেশন দিয়ে বিধানসভায় নিয়ে আসে কি? মাননীয় শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বারবার প্রতিপক্ষ অনুষ্ঠানে এসেছেন, একবার উঠেও গেছেন। বন্ধের নিয়ে একটা অনুষ্ঠান হচ্ছিল যেখানে আমরা বলছিলাম যে বামফ্রন্টের বন্ধে, সিপিএম দলের বন্ধে যদি দমকল আটকায়, গাড়ি আটকায়, সেটা যেমন নিন্দার, তৃণমূল কংগ্রেসের ডাকা বন্ধেও যদি সাধারণ মানুষের দুর্ভোগ হয়, দমকল আটকে পড়ে, সেটাও সমান নিন্দার। তার প্রতিক্রিয়ায় পার্থ চট্টোপাধ্যায় প্রতিপক্ষ ছেড়ে উঠে যান। পরে অবশ্য আবার বহুবার এসেছেন এবং উৎসাহের সঙ্গে অংশ নিয়েছেন। দেখাবো আপনাদের। যে ধরনের আলোচনা নিয়ে এসে যে ধরনের শেষ করবার চেষ্টা হচ্ছে, আমি অন্তত এর সঙ্গে একমত হতে পারছি না। কোনটার সঙ্গে বন্ধ অবরোধে দুর্ভোগ হয়? একটা উদ্দেশ্য নিয়ে এই ধরনের একটি বিতর্ক সভাটা, উদ্দেশ্য তো আছে। আবার আমি দর্শকদের সামনে উদ্দেশ্যটা স্পষ্ট করে বলে দিই। আজকের উদ্দেশ্য ছিল আজকের উদ্দেশ্য ছিল যেরকম লুম্পেনবাজি হয়েছে, যেরকম ভাবে সিপিএম আজকে ধর্মঘটের নাম করে মানুষকে দিয়েছে, সেইটা নিয়ে আলোচনা চলে গেল। না সরি পার্থদা, কালকে যদি দমকল আপনার তৃণমূল কংগ্রেস দল দর্শকদের সামনে আমি স্পষ্ট করে যেতে পারি, পার্থ চট্টোপাধ্যায় অনুষ্ঠানের মঞ্চ ছেড়ে চলে যান, আমার কোনো আপত্তি নেই, কিন্তু একটা জিনিস দর্শকদের সামনে স্পষ্ট করে বলে নেওয়া দরকার, কালকের অবরোধে যদি দমকল আটকে থাকে, স্টার আনন্দ তার নিন্দা করবে, তার কারণ আমার আপনার মতো সাধারণ মানুষ তার জন্য সাফার করেছেন। কেউ এই অনুষ্ঠানে আসতে পারেন, কেউ বয়কট করতে পারেন, বিশ্বাস করুন মানুষের পাশ থেকে আমরা ছড়বো না। তাতে তৃণমূল কংগ্রেস রুষ্ট হলে তারা হবেন, সিপিএম যদি রুষ্ট হন হবেন। আমাদের সবার জন্য যারা বন্ধ অবরোধের রাজনীতি করেন, সরলদা একটা শব্দই থাকবে, যে শব্দটা বলে এই অনুষ্ঠান আমি শেষ করব, সেটা যদি সিপিএম শাসক দল কিংবা বামপন্থী অন্য দল, আপনার দল ফরওয়ার্ড ব্লক বা তৃণমূল কংগ্রেস পার্থদার দল যদি বন্ধ এবং অবরোধের রাজনীতি করেন, আমি আবার বলবো একটা শব্দ, সেটা তাদের জন্য তোলা থাকবে, যে শব্দটা দিয়ে এই অনুষ্ঠান আমি শেষ করব, সেটা ছি। মাননীয় মুখ্যমন্ত্রী কিছুদিন আগে মহাকরণে বসে এই প্রতিপক্ষের অনুষ্ঠানের নাম নিয়েছিলেন, ইঙ্গিত দিয়েছিলেন, ধন্যবাদ তাকেও। প্রতিপক্ষ বা মানে স্বার্থপর পক্ষ এগুলো বলার আমার প্রয়োজন নেই, প্রয়োজন একটাই, চিরকালই আমি সিঙ্গুর আন্দোলন করতে গিয়েও দেখেছি এক শ্রেণী সংবাদ মাধ্যমের একটা শ্রেণী বিজনেস ওরিয়েন্টেড। উদয়নদা, এটা শুনে দেখে, তোমাকে দেখে, তোমাদের দেখে আমার কিষেনজির কথা মনে হয়, কাজের বেলা কাজী, কাজ ফুরলে পাজি, আর সেটা হয়ে গেল কাজের বেলা কাজী, কাজ ফুরলে কিষেনজি। তোমাদের অবস্থাও সেই কিষেনজির মতন হয়েছে। আমাদের তো একটা সময় মনে হতো যে নির্বাচন, আমরা অবশ্য হাতে বন্দুক তুলে নি কোনো প্রতিবাদী আন্দোলনে, কিন্তু আমরা মনে করেছি যে আমাদের যে নির্বাচনে পরাজয়, সে পরাজয় যেমন আমাদের মানুষ চায়নি, আমরা পরাজিত হয়েছি, তবে আমাদের পরাজয়ের পেছনে যদি 2-3% ভোটেরও এদিক ওদিক হয়ে থাকে, তাতে মিডিয়ার একটা বড় রোল ছিল, এবং সেক্ষেত্রে তোমাদের রোল তো ছিলই।
একেবারে, কিন্তু আপনারা নন্দীগ্রাম করেছেন, নেতাই করেছেন, আমরা সব করেছি, মিডিয়া দেখাবে না সেটাকে তুলে ধরা। তাপসী মালিক, সেই আমি বলছি যে তখন তোমরা ভালো ছিলে, আমাদের কাছে হয়তো খারাপ ছিলে, এখন যেমন যারা বলছে তারা কি বলছে, কিভাবে বলছে, তোমাদেরকে তারা কিভাবে ইউটিলাইজ করেছে এবং আজকে তারা তোমাদের সম্বন্ধে কি বলছে সেটা আমি বলছি। আমার মনে হয় না আমরা ব্যবহৃত হয়েছি, কারণ ঠিক যেমন তাপসী মালিক নেতাই নন্দীগ্রাম দেখিয়েছি, আজকে পার্ক স্ট্রিট, আরাবুল, কাটোয়া কোনোটাই আমি দেখেছি ঝড়ে জলে জঙ্গলে যেখানে সেই সময়কার বিরোধী নেত্রী গেছেন সেখানে অন্ততপক্ষে তোমার মুখটাও দেখা গেছে নির্বাচনের আগে আগে, মানে হেলিকপ্টারেও। তা সেই জন্যই মনে হয়েছে যে একটা তোমাদের বড় ভূমিকা ছিল। যাই হোক, এখন আর তোমাদের প্রয়োজন নেই, সেই জন্য সরাসরি তোমাদের আক্রমণ করা। এর পরে ইলেকশনে কি ওনাদের পাশে দেখা যাবে? না, আমাদের দেখা যাবে কি না যাবে সে তো পরে বলবো। আমি একটা কথা আপনার কাছে আসবো, একটা দর্শকদের শুধু জানিয়ে দিই যে একেবারে এটা খুব যত্ন করে আমরা মেনটেন করি যে যখনই আমরা তৎকালীন বিরোধী নেত্রী, তৎকালীন রেলমন্ত্রী বা আজকের মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো সাক্ষাৎকারের জন্য আমরা প্রার্থনা করি, তার একই সঙ্গে একেবারে রিসিভ আমাদের কাছে কপি এখনও সযত্নে রক্ষিত আছে যে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছেও গেছিল। ঠিক যেমন এবছরও যতগুলো আবেদন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে করেছি সেই একই সংখ্যক আবেদন কিন্তু আমরা সিপিএমের শীর্ষস্থানীয় নেতা যারা বুদ্ধদেব ভট্টাচার্য বা গৌতম দেবের কাছেও আমরা গেছি, যার ফলে এমন একটা সাক্ষাৎকারও আমরা এরকম পেয়ে যাইনি যেটা আরেকজনকে আমরা অ্যাপ্রোচই করিনি। তারা এসেছেন না আসেননি, তারা আসবেন না আসবেন না, ব্যক্তিগত সাক্ষাৎকারে 1-to-1-এ আসবেন না প্রতিপক্ষের মঞ্চে আসবেন, তাদের সিদ্ধান্ত। কিন্তু আমাদের প্রত্যেকটি চিঠি, অফিসিয়াল চিঠি একেবারে সযত্নে রক্ষিত আছে যে যতবার আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যাপ্রোচ করেছিলাম ঠিক ততবার তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও অ্যাপ্রোচ করেছিলাম।